বাংলাদেশের রাজনীতিতে এমন একটা মুহূর্ত এসেছে যেখানে ভারত আর চীন দুই চিরশত্রু আজ একই নামের পক্ষে দাঁড়িয়েছে। প্রশ্ন একটাই, এটা কি ক্ষমতার দরজা খুলছে নাকি দেশের ভবিষ্যৎকে এক অদ্ভুত খেলায় ঢুকিয়ে দিচ্ছে? ভিডিও শেষে আমি বলবো, এই খেলায় সবচেয়ে বড় ঝুঁকিতে কে, তারেক রহমান নাকি বাংলাদেশ নিজেই? আপনি যদি বাংলাদেশের রাজনীতি শুধু খবর হিসেবে নয়, ক্ষমতার খেলা হিসেবে দেখতে চান, এই ভিডিওটা আপনার জন্য। 12ই ফেব্রুয়ারি নির্বাচন সামনে, কিন্তু অনেকের প্রশ্ন, ভোটের আগেই কি ফলাফলের দিক নির্দেশ ঠিক হয়ে যাচ্ছে? কারণ গত কয়েক সপ্তাহে এমন কিছু ঘটেছে যা বাংলাদেশে আগে কখনো ঘটেনি, বাংলাদেশ আগে কখনো দেখেনি। 31 ডিসেম্বর দেশ যখন শুকে, ঠিক তখনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর। তারেক রহমানের হাতে পৌঁছায় নরেন্দ্র মোদীর চিঠি। দেখতে সুখ বার্তা, কিন্তু কূটনীতিতে শব্দের চেয়ে সময়টাই বড় সংকেত। ভারত সাধারণত শেষ মুহূর্তে বাজি ধরে। তাহলে প্রশ্ন, দিল্লি কি বুঝে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ভার বদলাতে চলেছে? অনেকে বলছেন এটা ছিল এক ধরনের অলিখিত স্বীকৃতি, কিন্তু এখানেই আসল প্রশ্নটা শুরু হয়। ভারত যদি এক ধাপ এগোয়, তাহলে কি কেউ পিছিয়ে থাকবে? কারণ ঠিক তখনই মঞ্চে আসে আরেক খেলোয়াড়, চীনের রাষ্ট্রদূত ইয়াও উয়েনের সাথে তারেক রহমানের বৈঠক। এটা শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না, এটা ছিল রাজনৈতিক বার্তা। যখন রাষ্ট্রদূতের মুখে শোনা যায় তারেক রহমানই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন, তখন বুঝতে হবে সমীকরণ আর স্বাভাবিক নেই। চীন সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এমন মন্তব্য করে না। তাহলে তারা এবার প্রোটোকল ভাঙলো কেন? উত্তরটা কঠিন কিন্তু পরিষ্কার। চীন চায় স্থিতিশীলতা, আর তাদের চোখে এখন সেই স্থিতিশীলতার মুখ হয়ে উঠছেন তারেক রহমান। এখন ছবিটা দেখুন, ভারত আর চীন যারা বিশ্ব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশের প্রশ্নে তারা আজ একই বিন্দুতে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, এখান থেকেই শুরু হয় আসল বিপদ। জরিপ বলছে 70 থেকে 77% মানুষ চায় বিএনপি ক্ষমতায় আসুক। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জোটের ভেতরে বিভক্তি। কাগজে কলমে ছবিটা পরিষ্কার, জনমত প্লাস আন্তর্জাতিক সমর্থন ইকুয়াল টু ক্ষমতা। কিন্তু বাংলাদেশ রাজনীতিতে একটা প্রশ্ন সবসময় থেকে যায়, জনমতে কি শেষ কথা? আমরা আগেও দেখেছি কখনো কখনো নির্বাচনের চেয়েও বড় হয়ে ওঠে অদৃশ্য এক শক্তি, যাকে বলা হয় আন্তর্জাতিক মেকানিজম। তবে এবার পার্থক্যটা বড়। যখন দিল্লি, বেইজিং এবং নীরবে ওয়াশিংটনও একই লাইনে হাঁটে, তখন সেই মেকানিজমের খেলাটা কার হাতে থাকে? রাজনীতির ভাষায় একে বলে স্ট্র্যাটেজি লেজিটিমেসি। সাধারণ মানুষের ভাষায় খেলা শুরু হওয়ার আগেই বিজয়ীর নাম ঠিক। এখন পর্যন্ত যদি মনে হয় এটা শুধু আন্তর্জাতিক রাজনীতি, পরের 2 মিনিটে আপনার ধারণা ভেঙে যাবে, কারণ এখন আসছে সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়। আজ বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী সুর জোরালো, কিন্তু লক্ষ্য করুন, দিল্লি পাল্টা আক্রমণে যাচ্ছে না। কেন? কারণ তারা জানে 12ই ফেব্রুয়ারির পর ছবিটা বদলাতে পারে। একটি নির্বাচিত সরকার এলে আবেগের জায়গা নেয় স্বার্থ, স্লোগানের জায়গা নেয় কূটনীতি। তারেক রহমানও সেই বার্তাই দিয়েছেন। চীন গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী, কিন্তু সম্পর্কের ভারসাম্যই হবে মূলনীতি। এটাই হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, এই ভারসাম্য কি বাংলাদেশের জন্য নিরাপত্তা নাকি নতুন এক চাপের শুরু? সবশেষে এসে দাঁড়ায় একটি কঠিন প্রশ্নে, ভারত আর চীনের এই গ্রিন সিগন্যাল তারেক রহমানের জন্য আশীর্বাদ নাকি বাংলাদেশের জন্য নতুন এক পরীক্ষার নাম? 12ই ফেব্রুয়ারি আমরা কি শুধু একটা নির্বাচন দেখব, নাকি দেখব ভবিষ্যতের ভূ রাজনৈতিক চুক্তির নতুন সূচনা? সবচেয়ে বড় প্রশ্নটা রেখে গেলাম আপনার কাছে। এই যে দুই পরাশক্তি একসাথে দাঁড়ালো, এর পেছনে আসল রহস্যটা কি? কমেন্টে আপনার মতামত লিখুন। আপনি কি মনে করেন, এটা সুযোগ না ঝুঁকি? আর আপনি যদি চান এমন গভীর কিন্তু বাস্তব রাজনৈতিক বিশ্লেষণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, কারণ সামনে আরো বড় প্রশ্ন আসছে। ধন্যবাদ।